ভোট পাবার জন্য অনেক রকম বক্তব্য হয়, সেই বক্তব্য খুব বেশি গুরুত্বের সঙ্গে নেওয়ার কিছু থাকে না। জামায়াত ইসলামের নেতার বক্তব্য, মাঠে গিয়ে আজকে একটা সমাবেশ ছিল, ওই ধরনের বক্তব্য। এই বক্তব্য বাংলাদেশে কম বেশি সব দলের সব নেতারাই ক্ষেত্র বিশেষে দেন, কিন্তু দিতে গেলে সেটা যদি বেশি বেসামাল হয়ে যায় সেটা আবার বুমেরাঙও হয়, তাদের বিরুদ্ধে এটা তারা সমালোচিত হন। কারণ বিএনপি ভিন্ন সুরে কথা বলছে নির্বাচন নিয়ে, এটার তো কোনো এখনো স্পষ্ট না, বরং বিএনপি নির্বাচন চাচ্ছে। একদম গত বছর 5 আগস্টে ওই সরকারের, ফ্যাসিবাদী সরকারের পতনের পর 3 দিনের মাথায় বিএনপি নির্বাচন দাবি করেছে যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সেটা অনেকে বলছে সেটা সেই চাওয়াটা বাড়াবাড়ি ছিল, যে 3 মাসের মধ্যেই চেয়েছে, কিন্তু বিএনপি চেয়েছে। তারপরে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। তারপরে সরকার প্রধানের সঙ্গে মিটিং হয়ে একটা সমঝোতার ভিত্তিতে তারা কনভিন্সড হয়েছে, ঠিক আছে অন্যরা আরও পরে চায়, আমরা ডিসেম্বরে চাই, ওকে যে ফেব্রুয়ারিতে হলে সব পক্ষেরই মাঝামাঝি একটা সময়, ওকে অসুবিধা নেই আমাদের ফেব্রুয়ারিতে দেন। এরপর থেকে বিএনপির কোনো পলিসি মেকিং লেভেল থেকে দলীয় সিদ্ধান্ত কিংবা দলীয় প্রধান, দ্বিতীয় প্রধান বা মহাসচিব কিংবা পলিসি মেকারদের মধ্য থেকে কেউ একজনও নির্বাচন চাননি বা নির্বাচন দেরিতে হলে মেনে নেবেন, এই কথা বিএনপি কেউ কখনো বলেনি। বরং নানান সুরে নির্বাচন যাতে বিলম্বিত করা যায় সেই সুরটা তুলেছে এই জামায়াত ইসলাম, এনসিপি। মূলত এই দুইটা দলই নির্বাচন। এখন রুহুল কবির রিজভী বিএনপি নেতা, তিনি একথা কেন বললেন এই জন্য যে বিএনপির চেয়ারপারসন অসুস্থ এবং সংকটাপন্ন, তিনি হসপিটালে আছেন। এইটা নিয়ে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন, চিকিৎসা করছেন। বিদেশ থেকে বিশেষজ্ঞ টিম আসছে, ইউকে থেকে আসছে, চায়না থেকে আসছে। দেশের খুব ভালো মানের একটা চিকিৎসক টিম তার সেবা দেওয়ার জন্য চেষ্টা করছেন। সারা দেশব্যাপী দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য এই মুহূর্তে দেশের রাজনৈতিক অভিভাবক হিসেবে অত্যন্ত শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানের সঙ্গে দোয়া করছেন তার জন্য। ফলে যা করার হচ্ছে, তার প্রেক্ষিতে এনসিপি নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এসে বলল যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল না, সেই জন্য রাজনীতিও নাকি স্থিতিশীল না। রাজনীতিতে স্থিতিশীলতা না আসা পর্যন্ত তফসিল ঘোষণা পেছাতে দাবি করলো এনসিপি। জামায়াত ইসলাম সহ বিভিন্ন দলে তাদের ভার্চুয়াল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আপনি একটু চোখ বুলালে দেখবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুজব সৃষ্টি হচ্ছে এবং গুজব প্রচার করছে। এইসব মিলে বিএনপি নেতা রিজভী আহমেদ বা কারো এই সন্দেহ হতে পারে যে কোনো গোষ্ঠী নির্বাচন পেছানোর চেষ্টা বা আকাঙ্ক্ষা ব্যক্ত করছে, এটা ঠিক হচ্ছে না। সেই কারণে দল হিসেবে বিএনপি বা নেতা হিসেবে জনাব রিজভী আহমেদ একটা ওয়ার্নিং দিয়ে রাখলেন যে বাংলাদেশে এই যে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনটা হওয়ার কথা, অ্যাকচুয়ালি দেশের স্বার্থের কোনো বিকল্প নাই। যারা বলেন নির্বাচন নাও হতে পারে, হবে না, হবে কি, এই প্রশ্ন করেন, তাদেরকে যদি আপনি সরাসরি এই প্রশ্নটা করেন যে বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে এর বিকল্প যে ব্যবস্থা আসতে পারে সেটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনীতির জন্য, বিনিয়োগের জন্য, কর্মক্ষেত্রের জন্য, সংবাদ মাধ্যমের জন্য বা কোন সামগ্রিকভাবে দেশের জন্য উপকার বয়ে আনবে না ক্ষতি হবে। এটাকে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের বিকল্প তাদের হাতে নেই। রাইট, সরকার বলছে নির্বাচনের বিকল্প নাই এবং তারা চেষ্টা করছে। আজকে যে কথাটা নিয়ে যে প্রথম সপ্তাহ চলছে, দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার কথা, এখনো বলছে যে সিদ্ধান্ত হয় নাই, বা যেটা দাদা বললেন যে কারো অতিকথন, আসলে অতিকথনের থেকেও বড় সমস্যা হচ্ছে নির্বাচন কমিশনার কোনো একটা যে কোনো বিষয়ে ব্রিফ করতে গেলে, আলোচনা করতে গেলে সাংবাদিকরা কমন প্রশ্ন করেন তফসিল কবে। এখন এটার উত্তর না দিলে লিখবে তফসিল কবে, এই প্রশ্নে এড়িয়ে গেলেন নির্বাচন কমিশনার, সেটাও একটা হেডলাইন। আবার এখনো যেহেতু তাদের মিটিং হয়ে তারিখ নির্ধারিত হয় নাই, ডিসিশন হয় নাই, তাহলে ওইটাই তো বলবেন যে এখনো তফসিল ঘোষণার তারিখ ঠিক হয় নাই। তিনি ওটাই বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে। এই উত্তর দেওয়া ছাড়া আসলে একজন নির্বাচন কমিশনের হাতে এখানে কি থাকে বলেন তো? আপনি আমি বা আমরা কেউ যদি নির্বাচন কমিশনার হতাম এবং সাংবাদিকরা এই প্রশ্ন বলতো, আমাদের একটা উত্তর তো দিতে হতো, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, উনি ওইটাই দিচ্ছেন। এখন এইটা নিয়ে আবার যদি ডালপালা ছড়ায় যে নির্বাচনের তফসিল ঘোষণার দিন তারিখ ঠিক হয় নাই, তার মানে
একটা সংশয়। আনুষ্ঠানিকভাবে তারা সভা করে দিন তারিখ নির্ধারণ করে প্রেসকে ব্রিফ করবেন। তার আগের দিন পর্যন্ত, তার 1 ঘন্টা আগে পর্যন্ত যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় নির্বাচনের তফসিল কবে, উনি তো বলতে পারবেন না পরশু বা 12 তারিখে বা 10 তারিখে। তাকে এটাই বলতে হবে এখনো এটা নির্ধারিত হয়নি। সুতরাং এর মাধ্যমে কোনো সংশয় সৃষ্টির, সন্দেহ সৃষ্টির বা নির্বাচন হবে না এরকম আবহ তৈরি হচ্ছে সেটা সৃষ্টির অবকাশ নাই। যারা এটা সৃষ্টি করে তারাই গুজব ছড়ায়। দেখছি ডাক্তার সায়ন্ত গুজবের কথা দিয়ে শুরু করেছি আজ, যে গুজব আমরা দেখছি নির্বাচন কেন্দ্রিক গুজব, কখনো আমরা -4 তত্ত্বের কথা শুনি, কখনো তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে আমরা গুজব শুনি, খালেদা জিয়ার অসুস্থতাও কিন্তু এই গুজবের বাইরে নয়। কি উদ্দেশ্যে হচ্ছে সেই প্রশ্নটি থাকছে আপনার কাছে। বিরতির পর ফিরছি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার সায়ন্ত, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমি যদি একটু যুক্ত করি, আমরা জোসেফ গোয়েবলসের গুজব তত্ত্ব নিশ্চয়ই জানি, যেখানে বলা হয়েছিল একটি মিথ্যাকে যতবার বলা হবে তা তত বেশি সত্য মনে হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমরা দেখছি কখনো খালেদা জিয়ার অসুস্থতা কেন্দ্র করে গুজব ছড়ানো হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরাকে বিষয়কে কেন্দ্র করে গুজব ছড়ানো হচ্ছে, -4 তত্ত্ব তো আছেই, সেই সঙ্গে নির্বাচন কেন্দ্রিক গুজব। কি উদ্দেশ্যে? বাংলাদেশের মানুষ গুজব প্রচার করতে এবং বিশ্বাস করতে ভালোবাসে। এটা আজকে নতুন না, এটা আগের বিভিন্ন ঘটনায় আপনি দেখবেন। বাংলাদেশে শুধু গুজব ছড়িয়ে গুজবের উপর ভিত্তি করে পিটিয়ে মানুষ মেরে ফেলে। ছেলে ধরা সন্দেহ অনেককে পিটিয়ে মেরেছে না অতীতে, এবং নৃশংসতা। আপনাদের মনে আছে যে বাড্ডারি দিকে একটা স্কুলে সন্তানকে ভর্তির বিষয় জানিয়ে এক নারীকে কিভাবে পিটিয়ে মেরেছে। এরকম বহু বড় বড় গুজবে পৃথিবী, বাংলাদেশের বাইরেও অনেক দেশে গুজবকে কেন্দ্র করে বড় বড় সংঘর্ষ, সংকট পর্যন্ত, যুদ্ধ পর্যন্ত বলা হচ্ছে যে মবকেও গুজব উস্কে দিচ্ছে। রাইট। কিন্তু বাংলাদেশে যেটা দেখেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমও এই গুজবে রেসপন্সিবল হয় না, রেসপন্সিবিলিটির পরিচয়, দায়িত্বশীলতার পরিচয় দেয় না। মেয়র আনিসুল হক লন্ডনে যখন ভর্তি, একজন মানুষের শারীরিক অসুস্থতা তার চিকিৎসকের পারমিশন ছাড়া বাইরে বলাই যায় না, কোনো সংবাদ মাধ্যম লিখতে পারে না। বাংলাদেশ পারে, বাংলাদেশে যা খুশি তাই লিখতে পারে, কারণ চিকিৎসকের বরাত ছাড়াও শোনা যায়, জানা যায়। এই জানা যায় বলতে গিয়ে জানাজা পড়ে ফেলে। মেয়র আনিসুল হকের মৃত্যু সংবাদ বাংলাদেশের গণমাধ্যমগুলি, প্রথম সারির গণমাধ্যমগুলো টেলিভিশনের স্ক্রলে পর্যন্ত চলে গিয়েছিল, পরে দুঃখ প্রকাশ করেছে। এটিএম শামসুজ্জামানের মৃত্যু সংবাদে সয়লাভ হয়ে গিয়েছিল, পরে তার নিজের স্টেটমেন্ট করতে হয়েছে আমি মরি নাই। হানিফ সংকেতের মৃত্যু সংবাদ প্রচার হয়ে গেছে ভার্চুয়াল মিডিয়ায়, পরে তার স্টেটমেন্ট করতে হয়েছে ভাই আমি মরি নাই। এরকম বাংলাদেশের তোফায়েল আহমেদ আওয়ামী লীগের নেতা, তার মৃত্যু সংবাদ কতবার ছড়িয়েছে, এরকম অনেকেরটাই ছড়িয়েছে। ফলে এই রাজনৈতিক, অরাজনৈতিক এগুলা তো আছেই, মানুষের মৃত্যু নিয়ে যারা এভাবে গুজব চর্চা করতে পারে, এতটা অমানবিক এবং অসভ্যতা এইভাবে চলতে পারে। কিন্তু রাজনীতিতে বর্তমান বাস্তবতায় গুজব চাষ করা হচ্ছে কেন? কারা করছে? কি উদ্দেশ্যে করছে? এটা বর্তমান বাস্তবতায় না, এটা আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি। বাংলাদেশে জাতিগতভাবে, সংস্কৃতিগতভাবে এটা আগে থেকেও ছিল, কিন্তু আমরা যখন যেটা আসে হঠাৎ করে একটু হোঁচট খাই, এবং সেখানে দেখি অত্যন্ত শিক্ষিত সজ্জন যাদেরকে আমরা গ্রহণযোগ্য মনে করি, তারা পর্যন্ত ফেসবুকে গুজবের এরকম স্ট্যাটাস দিয়ে দেন। বেগম খালেদা জিয়া অসুস্থ, সংকটাপন্ন, এটা সত্য, কিন্তু চিকিৎসকদের সেবায় সর্বোচ্চ সেবা তিনি পাচ্ছেন এবং এখনো তিনি রেসপন্স করছেন। গতকাল পর্যন্ত তার এন্ডোস্কোপিক পদ্ধতিতে তার রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে পাকস্থলীতে, এটা তার চিকিৎসকরা বলছেন। তার চিকিৎসার বিষয়ে ব্রিফ করার দায়িত্বে নিয়োজিত বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার প্রফেসর এজেডএম জাহিদ হোসেন, তিনি আজকেও বলছেন তার অবস্থা খুব সংকটাপন্ন হলো, এখন স্থিতিশীল, এবং চিকিৎসকরা চেষ্টা করছেন। তার চিকিৎসার বিষয়ে বিদেশ থেকে, ব্রিটেন থেকে যেই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এক্সপার্ট যিনি আসছেন, তিনি ওয়ার্ল্ড রিনাউন একজন এক্সপার্ট, তিনি বলছেন তাকে লন্ডনে নেওয়া যায়, এবং এয়ার অ্যাম্বুলেন্স আসতে টেকনিক্যাল কারণে দেরি হয়েছে, এখন যদি এই অবস্থায় নেওয়ার মতো পজিশন থাকে তাহলে বিদেশ নেবেন। সুতরাং তার অসুস্থতা, এটা তার চিকিৎসক টিমকে আমরা বুঝতে দেই, তারাই ঠিক করবেন কখন তার খারাপ বা ভালো এটা বলবেন। এর বাইরে আমাদের তো আবিষ্কার করার দরকার কি। আর একটা কথা বলি, তারেক রহমান মাকে সন্তানের থেকে বেশি কেউ ভালোবাসে। সুতরাং তারেক রহমান খালেদা জিয়ার কাছে কখন আসবেন, কিভাবে আসবেন, এবং তার আশাটা কতখানি সঙ্গত, নাকি মাকে ওইখানে নেওয়ার জন্য অপেক্ষা করবেন, এটা তার পরিবার এবং সন্তানের উপর আমরা ছেড়ে দেই। মা সন্তানের থেকে বেশি ভালোবাসা দেখাইতে আমরা যারা যাই, তারা আসলে ওই বক ধার্মিকের মতো ভণ্ড। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী,
যেমনটি জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেউ যদি মনে করে বাঁকা পথে প্রশাসনিক কুয়ের মাধ্যমে নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করবে, তাদেরকে বলবো সেই সূর্য ডুবে গেছে। জামায়াতের আমির কিন্তু এর আগে অভিযোগ করেছে যে দেশে প্রশাসনিক কুয়ের ষড়যন্ত্র চলছে। প্রশাসনের নিয়ন্ত্রণ কার হাতে? আচ্ছা, ওনারা কোন মুখে কথা বলে? ওনারা গত 15 মাসে যেসব কথাবার্তা বলেছে, এগুলো তো আকাশচুম্বী স্বপ্নের কথা বলেছে। জামাতকে কেউ ঠেকাতে পারবে না, আল্লাহর হুকুম হয়েছে, এবার জামাত ক্ষমতায় যাবে। হ্যাঁ, তারপরে তো 5 দল না 8 দল করে চষে বেড়াচ্ছে। অসংলগ্ন কথাবার্তাগুলো তো আপনার বক্তব্যের মধ্যেও আসছে, আমরাও শুনতেছি। শাহজাহান চৌধুরী যা বললো, আরে বাবা, চট্টগ্রামের তো আমার এলাকার আর কি। তো উনি যা বলেছে, এরপরে তো জামাত তো ইতিমধ্যে ফেসিবাদ হয়ে গেছে। সে তো খুব ইম্পর্টেন্ট নেতা, সুরা পর্যায়ের নেতা। তো তারা যে এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করছে, আমার তো মনে হয়, আমরা এখন তো ভেবেছিলাম যে জামাতকে নিয়ে খুব বেশি টানাটানি করব না, কিন্তু এখন তো বাধ্য হচ্ছি আমরা। 47-এর ভূমিকা, 71-এর ভূমিকা, রাজাকার, আলবদর, আল শামস, হ্যাঁ, যাদেরকে আমরা বিচার করতে পারি নাই, তো ট্রাইব্যুনাল তো আছেই, চালু আছে। তো এইসব কথাবার্তা বললে পরে তো জনগণের পক্ষ থেকে আবার সেই দাবিগুলো আসবে। ওই সারান্নারের মধ্যে তো তারাও ছিল, আলবদর, আল শামস বাহিনী ছিল, অক্সিলারি ফোর্স, নাম ধরে ধরে আছে। তো সেই জায়গায় এখন ওনারা মুক্ত বাতাস, মুক্ত আলোতে এত সব কথাবার্তা বলছে। আর এটিএম আজহার, উনি তো ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে আসলো, তাই না? পরিবর্তনটা না হলে তো ওনারও ফাঁসি হয়ে যেত। শেষ পর্যন্ত আদালতের সহায়তা বলেন, সাহায্য নিয়ে উনি বেরিয়ে আসছেন। উনিও তো দেখি অনেক ধরনের চোখ রাঙানি কথাবার্তা বলতেছেন। এগুলো তো শোভনীয় না। আপনারা নির্বাচনী মাঠে আছেন, জনগণ আপনাদের যদি নির্বাচিত করে অবশ্যই আপনারা ক্ষমতায় যাবেন। তো সেজন্য আপনারা সবসময় একটা আল্লাহর দোহাই দেওয়া, ঈশ্বরের দোহাই দেওয়া, এটা তো শোভনীয় হচ্ছে না। আর যেভাবে আপনারা কলুষিত করছেন নির্বাচনটাকে, আমি তো শুনেছি যে তারা বাড়ি বাড়ি গিয়ে নানান ধরনের উপঢৌকন দিচ্ছে, এবং সেখানে আমি শুনতে পেলাম মেয়েদেরকে 3 পিস দিচ্ছে, বোরখা তো দিচ্ছেই, তারপরে ওই যে তাদের যে ইসলামিক হসপিটাল আছে সেখানে আইডি কার্ড দিচ্ছে, এবং বলা হচ্ছে যে আপনারা 50% ইয়ে পাবেন, সুবিধা পাবেন। তো নির্বাচনের তফসিলে হয় নাই, তার আগেই তো পুরা নির্বাচনী পরিবেশটা তারা নষ্ট করতেছে। এটা ভিন্ন বিষয়। আপনার কাছে প্রশ্ন রেখে আবারও বিরতিতে যেতে চাই। নির্বাচন সামনে রেখে আমরা জানি যে বিএনপি 2 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এবং এই প্রার্থী তালিকাকে কেন্দ্র করে কিন্তু খুব অসন্তোষ তৈরি হয়েছে দীর্ঘদিনের মিত্র দলগুলোর সাথে। আমি সে আলোচনায় ফিরব। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আবারও বিরতির সময় হয়েছে, দর্শক বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাচন সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এবং এ নিয়ে আমরা দেখছি যে ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছে দীর্ঘদিনের মিত্র দলগুলোর মাঝে। 2 দফায় আমরা দেখেছি 273 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এর মধ্যে একটি মনে হয় স্থগিত রয়েছে। কিন্তু একটা আলোচনা কিন্তু ছিল মাঝে যে 50টি আসন মিত্র দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। বিএনপি সেই অবস্থান থেকে সরে এলো কি না, সেটা তো এখনো বলার সময় হয় নাই। তো অন্য দলগুলোকে আমরা বসে আছি, আমরা তো 133টা দিয়েছি। যুগপৎ আন্দোলনে যারা আছে তারাও হয়তো নিশ্চয় দিয়েছে। তো বিএনপি দিলে এটাকে নিয়ে এত আলোচনা সমালোচনার কি আছে? আমরা নিজেরাও তো দিয়ে দিয়েছি, তাই না? এখন বিএনপি তো বলছে যে সমঝোতার সময় শেষ হয় নাই। হয়তো ভালো হইতো যে সবাই মিলেমিশে একটা বোঝাপড়ার মধ্যে যদি আমরা করতে পারতাম। তো যে কোনো কারণে হোক, বিএনপি হয়তো নানান সমস্যার মধ্যেই আছে। তারা বড় দল, সবাই এখন উচ্চাকাঙ্ক্ষা উচ্চবিলাসী হয়ে গেছে, এত বছর অপেক্ষা করতে হয়েছে। এদের দল সামলানোতে একটা কঠিন অবস্থা দেখতেছি। এখন এই জনাব তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সব দায়িত্ব ওনার উপর পড়েছে। এখন এই দলের মধ্যে যে বিশৃঙ্খলা গত 1.5 বছরে যা দেখেছে, সেটাও তো উনি কঠোর হাতে, যাই হোক দলীয় সিদ্ধান্তে অনেকটা শান্ত করেছে, বা বহিষ্কার এর মধ্য দিয়ে কিছু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এখন আপনি দেখেন এই যে নামগুলো ঘোষণা হবার পরে প্রায় এলাকায় তো দেখে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা রকমের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। এই যে লালবাগে তো গত কয়েকদিন ধরে যা হচ্ছে, এ তো নির্বাচনী মিছিলের থেকেও বড় বিক্ষোভ মিছিল হয়ে যাচ্ছে। এবং অনেকগুলো জায়গাতে আমরা দেখছি এইসব পাল্টাপাল্টি মিছিল, মারামারি এগুলো হচ্ছে, হানাহানি।
তাদের তো দল সামলাইতে গেলেই তো এটা একটু সময় লাগছে, তাই না? আর এখনো তো শিডিউল আসে নাই। ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং আমি এখন কোনো নেতিবাচক কথা বলতে চাই না। তারা বলেছে যে আমরা একসাথে নির্বাচন করব, একসাথে সরকার গঠন করব, এবং আরো যা যা রাষ্ট্র পরিচালনা দায়িত্বে দেওয়ার প্রশ্ন আসবে তখন আমরা সবকিছু বিবেচনা করবো। ওনারাও কিন্তু নেতিবাচক কোনো কথা বলে নাই এখন। ডক্টর সায়ন্ত, এবার নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে বলেই কি মিত্রদের প্রার্থী করে বিএনপি ঝুঁকি নিতে চাইছে না? সে সঙ্গে বিএনপি তো অন্তর্কোন্দলও কিন্তু প্রকট আকার ধারণ করেছে এবং মিত্রদের অসন্তোষ, সব মিলিয়ে কতটা বেকায়দায় পড়তে যাচ্ছে দলটি? দেখেন, নির্বাচনের সর্বশেষ টার্গেটটা কি? বিজয়ী হওয়া। কত বেশি সংখ্যক এমপি বের করে আনা যায়। এখন এইটা বাস্তবতা যে বাংলাদেশে বিএনপি, আগে যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, এরকম কিছু দলের, দুইটা বড় দলের সারা দেশে প্রভাব ছিল আর অন্য দলগুলোর কোথাও কোথাও প্রভাব ছিল। এর বাইরের যে ছোট দলগুলি, ছোট দলের কিছু নেতা আছেন, তারা নেতা হিসেবে জাতীয় নেতা এবং ন্যাশনাল পলিটিক্সে অত্যন্ত প্রভাব রাখেন। তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গেলে জাতীয় সংসদ কার্যকর হতে তারা ভূমিকা রাখতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা আবার যদি একা নিজ দলের নামে নির্বাচন করেন, তাদের ভোট দিয়ে নির্বাচিত হয়ে যাওয়া প্রায় অসম্ভব। সেই ক্ষেত্রে বড় কোনো দলের সঙ্গে তাদের যেতে হয়। এখন বিএনপির কাছে আবার, বিএনপি বড় দল হিসেবে তাদের যেমন উদার হওয়া দরকার, আবার ছোট দল যারা, তাদের আবার বাস্তবতায় ফেরা দরকার যে এরা যদি মনে করেন একটা দলের এইরকম জাতীয় সংসদে যেতে পারলে সংসদ কার্যকর করতে ভূমিকা রাখবেন, এরকম নেতা আছে ওই দলে 2 জন বা 3 জন। এখন তারা দাবি করে বসে না আমাকে 20টা দিতে হবে, 15টা, 10টার নিচে নামাই যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে ওদের 2 জন